ক্যাম্পাস উত্তপ্ত হচ্ছে। 5ই আগস্টের পর মানুষের একটা প্রত্যাশা ছিল যে লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠন সেটি আর থাকবে না, শিক্ষাঙ্গন একটা পরিবেশ হবে, কিন্তু আমরা এক বছরের মাথায় আসলে সেটির অন্য এক ধরনের রূপ দেখতে পাচ্ছি। আপনার কাছে মনে হয় যে সেই পরিবর্তনটা আসলে ধারণ করতে পারছে কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ছাত্র রাজনীতি নিয়ে তো আমার সিরিয়াস অবজারভেশন আছে এবং আমি বরাবরই হচ্ছে ট্র্যাডিশনাল ওপিনিয়নের বাইরের লোক। প্রথম কথা হচ্ছে যে আমরা লম্বা সময় আওয়ামী ফ্যাসিবাদের মধ্যে থাকবার কারণে হচ্ছে প্রত্যেকটা ঘটনাকে একটু সন্দেহ করতে হয়, খুবই খালি চোখে বিশ্বাস করতে মনে চায় না আর কি। গ্যাসের সংকটটা খুব প্রকট আকার ধারণ করেছেন। আমি নিজে এবং রিপন ভাই আমরা নিজে একটা অন্য শোতে আলোচনা করেছি, আপনি জ্বালানির বিষয় নিয়ে লম্বা সময় রিপোর্টিং করেছেন এবং এটার যতটা না জেনুইন ক্রাইসিস আছে তার থেকে মনে হচ্ছে যেখানে একটা ক্যাপিটালিস্ট মার্কেট সিস্টেম অপারেট করবার জায়গা তৈরি হচ্ছে এখানে। জ্বালানি মন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে সাপ্লায়ার যে 6টা কোম্পানি আছে এটাকে প্রাইভেটাইজ করে দেবেন। এটার কোনো ম্যান্ডেট সরকারের আছে কিনা, কোনো আলোচনা তর্ক বিতর্ক কোনো কিছু এখানে আসে নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা মার্কেট থেকে যেটা খবর পাচ্ছি যে সিলিন্ডার বিজনেস যারা করেন এই মার্কেটটা এখন 25-26%। ওনারা চাচ্ছে এই ক্রাইসিসকে কাজে লাগায় সিলিন্ডার মার্কেটটা পুশ করতে। সিলিন্ডার মার্কেটের বিজনেসটা পুশ করলে যেটা হবে যে এইটা আপনার জনগণের প্রাপ্তি সাপেক্ষে সক্ষমতা সাপেক্ষে যে সাপ্লাই কস্ট যেটা রাষ্ট্র ম্যানেজ করে সেই জায়গাটা তখন থাকবে না, প্রাইভেটাইজেশনে চলে যাবে। তো এই গ্যাস ইস্যুটা কিন্তু মাসখানেক ধরে চলছে এবং আগের যে দফায় আমরা জ্বালানির ক্রাইসিসটা দেখেছি এটাও সরকার আসলে হ্যান্ডেল করতে পারছে না। বলছে যে মহেশখালীতে আপনার ওই যে ভাসমান যে টার্মিনাল আছে এলএনজি ওইটা নষ্ট হয়ে গেছে, ওইটা রিপেয়ার করা যাচ্ছে না। কিন্তু আমি যতটুকু জেনেছি এটা আসলে একমাত্র কারণ না, আসলে সাফিসিয়েন্ট মজুদ আছে সরকারের। এবং সরকারের যদি গত 2-3 মাস আগের ক্রাইসিস যুদ্ধ ওই সময় দেওয়া বক্তব্যগুলো দেখেন ওটার ভিত্তিতে কিন্তু আপনি বলতে পারবেন যে সরকার বলছে জুলাই আগস্ট পর্যন্ত আমাদের সাপ্লাই চেইন এটা এত দূরে আছে, এটা অর্ডার দেওয়া আছে, এটা প্লেস করা আছে, এই ক্রাইসিস হওয়ার কথা না। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুতের যে ভুতুরে বিল, যে ইস্যুটা প্রচণ্ড রকম সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন ধরে আলোচিত হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয় একেবারে ফ্যাসিবাদী কায়দায় হুমকি পর্যন্ত দিচ্ছে যে এইটার ব্যাপারে কেউ বেশি বাড়াবাড়ি করলে উল্টাপাল্টা কথা বললে তাকে দেখে নেওয়া হবে, এরকম টাইপের আওয়ামী টাইপের একটা বক্তব্য দিয়েছে। এবং জনগণ কিন্তু প্রচণ্ড বিরক্ত এই টপিকটাতে। ভুতুরে বিল আসছে, আপনি তো রেজলিউশনের জন্য অ্যাপ্রোচ করবেন, রাষ্ট্র আকারে আপনি কি করতে চান, এটাকে আপনি কিভাবে সমাধান করতে চান, আমরা কি করতে পারি, কে কি কারণে ভোগান্তি করছে। আপনি গণশুনানিতে গেলেন না, কাস্টমার সার্ভিস অ্যাপ্রোচে গেলেন না, হুমকিতে চলে গেলেন। এখন সরকারকে কি আমি সন্দেহ করব কিনা যে এইরকম একটা সিরিয়াস জনদুর্ভোগকে বাইপাস করবার জন্য এইরকম একটা ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করা হচ্ছে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে শিবির এবং ছাত্র দল দুইটা সংগঠনই আওয়ামী লীগের ট্র্যাপে পড়ছে জুলাই আগস্ট মাসে। কোনভাবে পড়ছে সেটা আমরা জানি না আর কি। তা না হলে যারা গত 16-17 বছর কাঁধে কাঁধ মিলা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আর বিএনপি জামাতের সংসার তো 1-2 দিনের না, 25-26 বছরের সম্পর্ক, ভালোবাসা, প্রেম, পরকিয়া সবই ছিল তাদের ভিতরে। তো সাডেনলি কি হইল ক্যাম্পাসে যে তাদের এখন মারামারি করতে হবে প্রচণ্ড রকম করে। থার্ড হচ্ছে দেখেন মারামারির মানে ট্রিগার পয়েন্টগুলো দেখেন। জগন্নাথে 100 কোটি টাকার টেন্ডার বিজনেস গত বছর থেকে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে কিন্তু এই তর্কটা চলছে, এই টেন্ডারের কাজটা কি সেনাবাহিনীকে দেওয়া হবে না প্রাইভেট কোম্পানি দিয়ে আমরা টেন্ডার করব। এখন আজকে যে বিষয়টা নিয়ে করেছে শিবিরকে অথবা ছাত্র সংসদকে কেন প্ল্যাকার্ড নিয়ে ছাত্র দলের প্রোগ্রামের ভিতরে ঢুকতে হবে? আপনি প্ল্যাকার্ড নিয়ে তো বাইরে দাঁড়ালেই হইতো, যেখান থেকে ইউজিসির চেয়ারম্যান ভাইস চ্যান্সেলর যাওয়া আসা করবে তারা দেখতে পারবে। আবার ঢোকার চেষ্টা করছে ছাত্রদল, বললেই তো হইতো ভাই আইসা বসেন, আপনাদের একজন বক্তব্য দেন। মানে বিষয়টা কি যে আমাদের একটা দাবি যে আমরা চাই টেন্ডারটা সেনাবাহিনী ডিল করুক, এই কথাটা তো আপনি বলতে চান ইউজিসি চেয়ারম্যানকে, ভাইস চ্যান্সেলরকে। ছাত্রদল বললেই তো হয় যে ভাই আসেন, আপনি এসে আপনার কথাটা বলে যান। তাহলে আমার কাছে মনে হচ্ছে দুই পক্ষে বাড়াবাড়ি করেছে। এক ছাত্রনেতাকে বলতে শুনলাম ভিসিকে আঙ্গুল জায়গায় বলতেছে ছাত্র দলের ক্যাম্পাস, ছাত্র দলের প্রশাসন চলবে, এই চলবে সেই চলবে। তাহলে আমার কাছে মনে হচ্ছে কালেকটিভলি আসলে কে জিতলো? 93 রিপন ভাইয়ের খুব ভালো মনে থাকার কথা, বিএনপি জামাত মিলে সরকার গঠন করলো। ইন সেন্স যে সরকারে যায় না বা জামাতের সমর্থনে 91-তে সরকার হইলো। 2-3 বছরের ভিতরে দেখলাম ছাত্রদল শিবির সারা দেশে মারামারি করতেছে। রেজাল্ট কি? অনিবার্যভাবে আওয়ামী লীগকে আপনি ফিরায় নিয়ে আসছেন, ছাত্রলীগকে ক্যাম্পাসে পুনর্বাসন করছে। ছাত্রদল যখন ফিরলো কার লাভ? ছাত্রলীগ যখন ফিরলো কার লাভ হয়েছে? সে তো ছাত্রদলকেও পিটাইছে, শিবিরকেও পিটাইছে। তাহলে এই আলোচনাটা আমাদেরকে সিরিয়াসলি করতে হবে যে গণ অভ্যুত্থানের অংশীজনরা এত অসহনশীল কেন হয়ে যাচ্ছে। প্লাস দুইটা জিনিস, এখানে ছাত্রনেতা আছেন ছাত্র দলের, কেন যুব দলের লোকজন হেলমেট বাহিনীর মতো রাস্তায় নামলো আজকে? কেন হাসপাতালে গিয়ে শিবিরের ছেলে পেলে পিটাইতে হবে? এইগুলো তো আমরা গত 24শে জুলাই আগস্টে দেখছি। এইটা তো আমরা কারো কাছ থেকে, শিবিরের কাছ থেকে, ছাত্র দলের কাছ থেকে আমরা আশা করি না। তর্ক করুক, আলোচনা হোক, আলাপ করুক,
সমালোচনা করুক, রাজনৈতিক গণতান্ত্রিক বিতর্ক হোক, কিন্তু এই চেহারাগুলো তো আমরা ফ্যাসিবাদের সময় দেখেছি। এটি নিয়ে আবিদুল ইসলাম খানের কাছে যেতে চাই। আবিদুল ইসলাম খান, ছাত্র সংসদগুলোর দখল রাখতে বা দখল ফিরে পেতে আসলে ছাত্র সংগঠনগুলো মরিয়া কিনা, এবং সে কারণে এই ধরনের সংঘর্ষ, মানে গণ অভ্যুত্থানের ঐক্যের সংগঠনগুলোর মধ্যে এই ধরনের সংঘর্ষ তৈরি হচ্ছে কিনা? শুরুতেই আমি আপনাকে ধন্যবাদ জানাই, একই সাথে আমার যারা সহ আলোচক বৃন্দ আছেন সকলের প্রতি আমি শুভেচ্ছা জানাই, এবং একই সাথে বাংলা বিষয়ে যারা দর্শক বৃন্দ আছেন আপনাদের প্রতি শুভেচ্ছা জানাই। শ্রদ্ধেয় ফওয়াদ ভাই বলেছেন যে আজকের যে ঘটনাগুলো সম্পর্কে উনি বর্ণনা করেছেন, যদি আমি খুশি হতাম উনি যদি আজকের ঘটনার পাশাপাশি যদি গতকালকের বেগম রোকেয়ার ঘটনাটা উনি টানতেন, তাহলে হয়তোবা জিনিসটা আরও বেশি সুন্দর হতো। বাস্তবতা হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে আমি যখন ডাকসু নির্বাচন করি, সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি হেরে গেলে কি করবেন, জিতে গেলে কি করবেন। আমি একটা উত্তর দিয়েছিলাম যে আমি 5 আগস্টের পরেই আমরা জিতে গিয়েছি, আমাদের জীবনে আর কোনোদিন হারও নাই, জিতও নাই, পরিস্থিতি ফেস করে যাব জাস্ট বাংলাদেশের স্বার্থে। তো এই কথাটা আপনি কখন বলতে পারেন? যখন হৃদয় দিয়ে আপনি গণঅভ্যুত্থানের চেতনাকে কিংবা এই গণঅভ্যুত্থানের স্পিডকে আপনি ধারণ করেন। গতকালকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, একটা হচ্ছে যে ওই 71-এর মানবতা বিরোধী অপরাধের যে কয়েকটা ছবি সংক্রান্ত বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত জুলাই এগুলো নিয়ে মতানৈক্য হয়েছে। তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যদি কেউ এটা নিয়ে কথা তুলতে চায়, এটা তো মারামারির পর্যায়ে যাওয়ার মতো জিনিস না। আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, লেখালেখি হতে পারে, 24 ঘন্টায় তো অপপ্রচার হয় ভুয়া ফটোকার্ড দিয়ে, এটাও হতে পারে। কিন্তু হাত উঠবে, লাঠি দিয়ে দৌড়ানি দিবে, কিংবা হচ্ছে যে রামদা নিয়ে মাঠে নেমে পড়বে, এই সংস্কৃতির বিরুদ্ধে গত 17টা বছর আমি সংগ্রাম করে গিয়েছি। এখন গতকালকে যখন ছাত্রদলের ছেলে মেয়েদেরকে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে যখন আপনি হামলা করলেন, আপনি দৌড়ানি দিলেন, তারপর সকল দেশীয় অস্ত্র দিয়ে আপনি যখন তাদের উপর হামলা করলেন, রক্তাক্ত করলেন, করার পরে হ্যাঁ, মানুষ মাত্রই ভুল, এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হবে। ভুল করলে, ভুল যদি আপনি বুঝতে পারেন, তাহলে আগে যে ভুলটা করছেন সে ভুলটা একদিকে ভালো, যে সামনে আপনার দ্বারা কোনো ভুল হবে না, যে আপনি বুঝতে পেরেছেন। কিন্তু আপনি কি করলেন? এই হামলা, ছাত্রদলের উপর হামলা তো আপনি করলেন। আরে ভাই, ছাত্রদল হচ্ছে বিগত 17 বছরের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক মুহূর্তের জন্য কখনো আপোষ করেনি জাতীয়তাবাদী ছাত্রদল। যখন হাসিনা আমিরামি নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্ত যখন রাস্তায় নেমে, যদি আপনি তখন আমাদের মিছিল 10-15 জনের মিছিল নিয়ে মখারি হতো, তামাশা হতো, আরে হাসিনাকে ফেলে দিবে, কিন্তু ওই 10-15টা ছেলেই তো নেমে বলতো স্টেপ ডাউন হাসিনা, নোমর হাসিনা। এবং ওই ছেলেদের মধ্য থেকেই 2-1 জন কিন্তু 14 তারিখ রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং এই ছাত্রদলকে যদি আপনি ওই 3 জন 4 জন 5 জন 10 জন একসাথে গিয়ে আপনাকে একটা কথা জিজ্ঞেস করেছে, তখন আপনি তাকে অসশস্ত্র হামলা করলেন, তাকে রক্তাক্ত করলেন, রক্তাক্ত করার পর আপনি সিগমা ভিডিও বানাচ্ছেন যে ছাত্রদল 2 মিনিট, এদেরকে ক্যাম্পাস ছাড়া করতে আমাদের 2 মিনিট লাগে না, দেশ ছাড়া করতে আমাদের 2 মিনিট লাগবে না। আবার সিগমা ভিডিও বানাচ্ছে, কিরে তোরা চলে গেলি কোথায়? কারণ আমরা তো সুসংগঠিতও ছিলাম না। এবং একই সাথে আবার দেখলাম ঢাকা 17 আসনের যিনি নিজেকে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে পরিচিত করেন, উনি অবশ্যই জামাতের যে কোনো একটা পর্যায়ের ইনফ্লুয়েন্সারের জায়গায় উনি আছেন, যেহেতু ওনার একটা ফ্যান ফলোয়ার আছে, দায়িত্বশীল জায়গায় উনি আছেন। তাহলে উনি কিভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবিরকে উৎসাহিত করেছে যে হ্যাঁ, এভাবেই সব জায়গায় দখল করে নিতে হবে, এভাবেই বিপ্লব করতে হবে, এটা কি কোনোভাবেই গ্রহণযোগ্য? এখন যে সংগঠনের বিরুদ্ধে আপনি 5 আগস্ট পরবর্তী সময়ে নির্দ্বিধায় অপপ্রচার চালিয়ে গেলেন যে আমরা হল দখল করব, আপনি ছাত্র রাজনীতি চলবে না নামে আপনি বইয়ের মধ্যে আধিপত্য বিস্তার করবার জন্য আপনি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে গেলেন। আবার যখন নির্বাচন আসলো, নির্বাচনের পরে আপনি বললেন আমরা হল দখল করব, এভাবে করে দিন রাত 24 ঘন্টা ভুয়া ফটো কার্ড আমাদের নামে ছাড়িয়ে গেলেন। এখন সব সময় আমরা ধৈর্য ধারণ করে গেলাম, এবং গতকালকে আমাদেরকে হামলা করে আপনি আবার সিগমা ভিডিও বানাচ্ছেন। তো আমার সংগঠন তো, আমরাও তো মানুষ, সুতরাং আমাদের ছেলেমেয়েদের শরীরে কি রক্ত নাই? সুতরাং এটার যে প্রতিক্রিয়া অন্যান্য ক্যাম্পাসে পড়বে না তার নিশ্চয়তা কি? সুতরাং বারবার কি আমরা স্যাক্রিফাইস করে যাব? হ্যাঁ, তারপর আমি এই জায়গাটা থেকে বলছি 5 আগস্ট পরবর্তী সময়ে এই বাংলাদেশের একমাত্র সত্য হচ্ছে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট খনি হাসিনা, তার বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশের ধূলিকণা পর্যন্ত ঐক্যবদ্ধ রাখতে হবে। তো সুতরাং এখনো পর্যন্ত যে ঘটনাগুলো, কালকে 5 আগস্ট রাত বহলে 5 আগস্ট, আজকে 4 আগস্ট, গোটা বাংলাদেশে গতকালকে 3 আগস্ট এই ঘটনাগুলো ঘটে গিয়েছে, আপনার কি মনে হয় স্পেসিফিক্যালি আপনি নিজেকে জিজ্ঞাসা করেন আমরা কি কেউ শান্তিতে আছি এটার জন্য? পতিত স্বৈরাচারকে আমাদেরকে নিয়ে হাসছে না? আমরা ওপেনলি আত্মসমালোচনা করছি, কিন্তু ভুল যে হয়েছে, যেখান থেকে সূত্রপাত হয়েছে, যার দ্বারা আজকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস উত্তপ্ত হয়েছে, সেই জামায়াতের 17 আসনের ব্যক্তিকে দায় এড়াতে পারে? কোনোভাবে এড়াতে পারে? আজকে যদি শিক্ষার্থীদের পর্যন্ত এটা থাকতো ভিন্ন কথা, কিন্তু আপনি যখন এটা দায়িত্বশীল সরাসরি জামাত এখানে ইনভলভ হয়ে যায়, ওইখানকার স্থানীয় নেতাকর্মীদেরকে এখানে নিয়ে এসে আপনি শোনেন না, বহিরাগতদেরকে নিয়ে আপনি ক্যাম্পাসে তাদের উপর হামলা চালিয়েছেন। সুতরাং ওইখান থেকে যেটা সূত্রপাত হবে, এটা যে এই জায়গায় ছড়বে না তার নিশ্চয়তা আপনি কোথায় দিবেন? তারপরও আমি বলছি এখানে বসে, গতকালকে এবং আজকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা কি কোনোভাবে
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের স্থিতিশীলতা কিংবা আমরা যারা বাংলাদেশপন্থী রাজনীতিটা করি আমাদের কারোর জন্য সুখকর, কারোর জন্যই সুখকর না। সুতরাং এই ধরনের সকল ঘটনাকে আমি নিরুৎসাহিত করি, এগুলো থেকে প্রত্যেককে সরে আসতে হবে। আতিক মুজাহিদ তারা বলছেন সুখকর নয়, কিন্তু আমরা দেখছি এই ঘটনার আসলে পুনরাবৃত্তি চলছেই। মানে তাহলে সুখকর আসলে কোনটা? মানে পাল্টাপাল্টি জবাব দেওয়া, চালিয়ে যাওয়া, না আসলে ফ্যাসিবাদকে বিতাড়িত করার পর ঐক্যবদ্ধ থাকা? ধন্যবাদ। আমি ওই সব আলোচনা আসছে, আমি যদি একটা কোয়েশ্চেন করি, মানে ফেসিবাদ বিরোধী শক্তি বা জুলাইপন্থী শক্তি, বাংলাদেশপন্থী শক্তি যে মারামারি করলে কার লাভ হইতেছে? মানে জাস্ট গিভ মি ওয়ান সিঙ্গেল আনসার, মানে লাভটা কার? মানে আমি আমাকে বুঝুন, লাভটা কার হইতেছে? কেন ক্যাম্পাসের দখল নিলে তো অনেক লাভ থাকে, যে দল নিতে পারবে তার জন্য তো লাভ। ওই রাজনীতি তো নাই, সবাই জিজ্ঞেস করে যে এখন আর দখলদারের রাজনীতি মানুষ গ্রহণ করে। মানে এটা মুখে নাই, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি দখলদারি চলতেছে। ওরা যদি করে সেটা তো ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কারা? কারণ মডেলটা ছিল ছাত্রলীগ দেখে দিকে, ওটা দেখে শিখলে হবে না। তাহলে এখন যেটা করেন, তাহলে আপনি আওয়ামী লীগ পতিত গোষ্ঠীর লাভ হবে, নাম্বার ওয়ান কথা। পাশাপাশি ইন্ডিয়ান শক্তিরও লাভ হবে, কারণ তারা চাচ্ছে এই দেখো জুলাই বলে কিছু নাই, জুলাই ইউনিটি বলে কিছু নাই, ফেসিবাদ বিরোধী শক্তি বলে কিছু নেই, জুলাইকে বাদ দিলেই সমস্যা, জুলাই মূলত ঝামেলা বাংলাদেশে। এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করার জন্যই প্রো ইন্ডিয়ান একটা গ্রুপও আছে। ইভেন আমি সরি টু সে, আমার তো মনে হয় ওনাদের বিশাল দল দাবি করে, ওনাদের গ্রুপে দলের মধ্যে এমন কিছু লোক থাকতে পারে যারা এটার সাথে, মানে আওয়ামী লীগের লোকজনের টাকা ইউজ তো বিভিন্ন জায়গায় পাম্পিং করতে পারে, তারা উস্কানি দিতে পারে, ঝামেলা লাগাইতে পারে। ইট ইজ বিকজ যত বেশি ডিসইউনিটি হবে অত বেশি তাদের জন্য সুবিধা, এবং তারা খুব এনজয় করতেছে, আমি দেখতেছি তারা খুবই এনজয় করতেছে। এবং শেখ হাসিনা আগামীকাল ইন্ডিয়াতে যারা ডিপ্লোমেট মেনটেন করে সাংবাদিকদের জন্য সে কথা বলবে। এটা কমপ্লিটলি বাংলাদেশের একজন দ্বন্দ্বিত একটা আসামি, মাফিয়া, খুনি, তাকে যদি অ্যালাউ করে, এটা ইন্ডিয়াকে রিকনসিডার করা উচিত। কারণ একটা দেশকে এমনি তো অন্যায় করেছে ইন্ডিয়া শেল্টার দিয়ে, এবং বলা হয় যে 50,000-এর মতো আওয়ামী লীগের লোকজন ওখানে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে, এবং তারা কন্টিনিউয়াসলি, এবং আমরা ফেক ভিডিওর কথা বলেন, আমার তো মনে হয় সবচেয়ে এখন অনলাইনে যদি বট বাহিনী থেকে আওয়ামী লীগের, তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই উইদাউট অনলাইন, এবং তারাই ফেক ভিডিও। আমি দেখেছি তাদের বিভিন্ন ধরনের পোর্টাল, বিভিন্ন নামে। একসময় দিয়ে একটা ছেলে আমার শেয়ার করলো, এই জিনিস কই পাইলে, এটা তো তোমার না, এটা তো লিঙ্ক হচ্ছে আওয়ামী লীগের পেজ থেকে আসছে। তাহলে আপনার জুলাইপন্থী শক্তিও আপনার বিপরীত পক্ষকে ঘায়ল করার জন্যই এর ফটোকাট ও ইউজ করছে, ওর ফটোকাট ইউজ করতেছে। সো ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ, আজকে ভেরি ইন্টারেস্টিং, আমি যদি প্রাইম মিনিস্টার একটা কথাই বলি যে আমাদের যে কোনো ওয়ে রক্তের মূল্যে ঐক্যটা ধরে রাখতে হবে, যে জুলাই রক্তের, যদি এইটা শব্দটা মানে দলের প্রধানের হয়ে থাকে, রাষ্ট্রের প্রধানের হয়ে থাকে, তাহলে এটা রিফ্লেকশন তো সবার থাকা দরকার ছিল। কেন আমি বলবো আমি একটা দায় আপনাদেরকে দিব সরকার, কেন আমি বলি, কারণটা হচ্ছে গভর্নমেন্টে যারা থাকে তাদেরকে রেসপন্সিবিলিটি বেশি নিতে হবে। খেয়াল করেন, কারণ আপনাকে আমি গাইলাবো, স্বাভাবিক গাইলেও শেষ মানে ক্রিটিসিজম করবো, কারণ আপনি গভর্নমেন্টে আসছেন, আপনি গভর্নমেন্ট পার্টি, কারণ আপনি ডিস্টাবিলাইজ হওয়া মানে রাষ্ট্রে আপনার সমস্যা, আপনি গভর্নেন্স দিতে পারবেন না। ঠিক আছে, আপনি দেশে যে অস্থিতিশীল বানান, তাহলে আপনি খুব ভালো কিছু করতে পারতেছেন, তো গভর্নেন্স ফেইলিওর গভর্নেন্স। কারণ আপনি আপনার বিরোধী দল, আমি একটা জিনিস, বিরোধী দল না, আমি আপনার আন্ডারে নাগরিক। আমাকে যদি হিট করেন, তাহলে প্রাইম মিনিস্টারের আন্ডারে একজন লোককে, নাগরিককে হিট করা হয়েছে, তাকে যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনি প্রাইম মিনিস্টার আন্ডারে একজন ব্যক্তি, নাগরিককে হিট করা হয়েছে। কারণ গভর্নমেন্ট যাকে থাকে তার আন্ডারে নাগরিক থাকে, এবং প্রাইম মিনিস্টার কোনো দলের যদি হয়ে থাকে তাহলে দলীয় নেতা হয়ে যায়। তো সে জায়গা থেকে যেটা হতে বলে হসপিটালে আক্রমণ করা, এটা তো এটা কোনোভাবেই ভালো জিনিস হয়নি। কীভাবে বলবেন? আপনি ডাকসুর, জকসুর ভিপি যতই হোক, আমার বিরোধী মত হোক, আমার একদমই শত্রু হোক, তাকে যে লোকগুলো মেরে নিয়ে সেগুলো ছাত্র না, তাদের চেহারা আমি দেখছি, বাহিরের হোক আপনার দলের, তাকে মেরে আপনি কলা ধরে নিয়ে যাচ্ছে, এটা তো আমার ছাত্র সংগঠনের জন্য অসম্মানজনক। এবং ছাত্রদল উচিত যে সে শিবিরের হলো তাকে সম্মান দেওয়া উচিত। কিন্তু আমার ক্যাম্পাসের ছেলেকে বাহিরের কোনো লোক, আপনাকে যদি আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে একটা ছাত্র, ইভেন যে ঢাকা কলেজের ছেলে সে কলার ধরে, আমার তো লেগে যাবে। মিনিমাম রেসপেক্ট বোধ। এটার পাশাপাশি আমি ওটা গতকালের ঘটনার নিন্দা আমি জানাচ্ছি, যদি করে থাকে। ইস্যুটা শুরু হয়েছে আমার জানার মতে একটা ফটো নিয়ে, যে সম্ভবত সালাউদ্দিন কাদের সাহেবের ছবিটা লাগিয়েছেন, ছাত্রদল জিজ্ঞেস করছে কেন তুমি লাগিয়েছো, তোমার দলের নেতা লাগার মাঝে আমার নেতাকে লাগিয়েছে। এটা তো মানে ইস্যু, বাকবিতন্ত্রের জায়গাটা। ইস্যুটা কি ছিল যে এগুলোকে ক্লিন করা হয়েছে হাসিনার ক্যাঙ্গারু কোর্টে, এটা তো ছাত্র শিবিরের প্রচারণা, এবং ওখানে তারা তাদের মাওলানা সাইদি সাহেব সরকার সবার রাখে, মাঝে উনি সালাউদ্দিন সাহেবকে রাখছেন। এইটাকে ইস্যু কেন্দ্র করে রাখছে যে তুমি কেন এটাকে জাস্টিফাই করতেছো, আমার নেতাকে আমার থাক, এইটাই একটা হয়েছে। এটা কিন্তু হইতে পারতো, আমি বলে যেটা ওখানে ডাইকে, কিন্তু অবশ্যই যদি এখানে বাড়াবাড়ি করে, শিবিরটা শক্তি আছে বলে বাড়াবাড়ি করে, এটা কিন্তু ওই জায়গাটা উচিত হয়। ব্যাপারটা হচ্ছে শক্তি থাকলে বাড়াবাড়ি করার সুযোগ। আজকে আমি হাসিনার ছবি লাগাইলে তো আপনি সেই অনুযায়ী কথা হয়েছে, এগুলো বাকবিতণ্ডা হতে পারে, কিন্তু মারামারি আপনার রংপুরে আহত কয়জন আছে আপনি বলতে পারবেন? হয় নাই, রংপুরে কেউ আহত হয়নি, দুই গ্রুপে অল্প অল্প হয়েছে। আমি বলি, আমি তো দেখতেছি, আবার বলতেছেন হয় না, দুই গ্রুপে হয়তো বেশি, খুব বেশি হাইলি হয়নি, সরে গেছে, এটা ফাইন। আমি বলি ধাক্কা কি হয়েছে, সরে গেছে, ফ্যান্টাস্টিক। কিন্তু ইন করে হসপিটালে মারানোটা কোনোভাবে হয়নি। যেটা বললো যে হেলমেট পরার বাহিনী, এই কালচার তো ভাই মানুষ বাংলাদেশে অ্যাকসেপ্ট করবে না, আপনি ইন্ট্রোডিউস করা উচিত না। আচ্ছা, যেমন রিপন আপনার কাছে যেতে সেটা হচ্ছে যে
শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গ বা তার বিচারের প্রসঙ্গে বেশ কিছু রয়েছে, কিন্তু 5ই আগস্টকে কেন্দ্র করে দেখা যাচ্ছে শেখ হাসিনা একটা অনুষ্ঠানে যোগ দেবেন। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যিনি বলেছেন যে দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যমের উদ্যোগ, এর সাথে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। আসলে কি সংশ্লিষ্টতা নেই বলে আপনারা মনে করছেন কিনা? কারণ ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং তার কার্যক্রম তো ভারতের সরকারই আসলে নিশ্চিত করা ছিল সে কি করতে পারবে না, কোনটি করতে পারবে, কোনটি করতে পারবে না। সেটি এর আগে বাংলাদেশকে চিঠি দিয়েও তারা বলেছে। আজকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে এটা সরকারের কোনো সংস্রব নাই। আচ্ছা, আমি যে কথাটি বলতে চাই, অনুরূপ একটি ঘটনা যদি বাংলাদেশে হতো, মানে আমাদের দেশে একসময় ইন্ডিয়ার ছিল অনুপ চেটিয়া। বিচারের সম্মুখীন করতে চেয়েছিল অনুপ চেটিয়াকে, ওদের ভারতের ভাষায় তাদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা। এখন যদি ধরেন কানাডাতে, মার্কিন যুক্তরাষ্ট্রে শিখ সম্প্রদায়ের কিছু নেতা আছেন যাদের বেলায় ভারতের অনেক রিজার্ভেশন আছে, অভিযোগ আছে, হত্যাও করেছে। হ্যাঁ, তারা হত্যাও করেছে এবং এই ব্যাপার তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, খালিস্তান আন্দোলনের নেতা। রাইট। এখন ওরকম কোন একজন নেতা ঘটনাক্রমে, মানে আমি যদিও ঘটনাক্রমে যদি বাংলাদেশে ঢুকে পড়েন এবং বাংলাদেশে যেমন ভারতের যেরকম একটা মানে দার্শনিক অবস্থান আছে যে কারুর যদি অস্তিত্ব সংকটের মধ্যে, আমি এটা তাদের ফরেন মিনিস্ট্রির সংসদ রিপোর্টের মধ্যে পড়েছি যে ভারত যদি কখনো মনে করে কোনো দেশের কোনো নাগরিকের অবস্থান যদি সংকটাপন্ন হয়ে যায় এবং বিষয়টা যদি খুব মানবিক হয় তাহলে তারা আশ্রয় দিতে পারেন। এখন যদি আমি ধরে নিই যে এইভাবে যে কি খালাসা নাকি খালিস্তান না, মানে ওদের কি বলে, যাই হোক, খালিস্তান মুভমেন্টের কোন নেতা ঘটনাক্রমে তিনি বাংলাদেশে ঢুকে পড়েছেন এবং ঢুকে পড়ে তিনি হাত উঁচু করে যদি বলেন যে আমি খুব বিপদগ্রস্ত, আমি খুব সংকটাপন্ন, আমার জীবন চলে যাওয়ার মতন অবস্থা ইত্যাদি, মানবিক কারণে তোমরা আমাকে আশ্রয় দাও, এবং মানে আইডিয়ালি ধরে নিলাম যে বাংলাদেশ সরকার আশ্রয় দিল, এবং সেই ভদ্রলোক যদি তিনি তার পজিশনকে যদি এক্সপ্লেইন করার জন্য অথবা তার অবস্থানটা সঠিক ছিল এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার জন্য তিনি যদি কোনো বাংলাদেশের কোনো মিডিয়া ফোরাম, বাংলাদেশের কোনো প্রেস ক্লাব বা ফরেন করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, তারা যদি এখানে যদি কোনো আয়োজন করতেন, ভারত সরকারের প্রতিক্রিয়া কি হতো? আমি বিশ্বাস করি, আমি যতটুকু আন্তর্জাতিক অঙ্গনে যতটুকু কাজ করেছি এবং পড়াশোনা করেছি, নিঃসন্দেহে ভারত সরকার বাংলাদেশ সরকারকে বলতো যে এটা তোমরা বন্ধ করো, এবং যদি তাকে অ্যালাউ করো তাহলে আমরা ধরে নেব যে আমাদের দু দেশের সম্পর্কের মধ্যে তোমরা একটা ভালো গতি এটা চাচ্ছ না। এটা নিশ্চয়ই ভারত বলতো। তো যেটা ভারত বলতে পারে, একই ঘটনা যখন ভারতের বেলায় হয়, বাংলাদেশের একজন নাগরিক যিনি ওয়ান্টেড, যাকে বাংলাদেশের জনগণ বিচারের সম্মুখীন করতে চায়, তাই না, এবং অলরেডি তিনি দণ্ডিত, তিনি তাদের দেশে আশ্রয় পেয়ে বলছেন ভার্চুয়ালি কথা বলবেন। আই আন্ডারস্ট্যান্ড, হয়তো তিনি তার বাসায় থেকেই কথা বলবেন, ওখানে হয়তো এলইডি স্ক্রিন থাকবে, তিনি কথা বলবেন। এরকম একটি আয়োজন যদি আমাদের দেশে যদি খালিস্তান মুভমেন্টের অথবা অন্য কোনো ভারত যাদেরকে পছন্দ করে না, কথার কথা এমন কোনো নেতা যদি আমাদের দেশে এসে করতে চাইতেন, তারা ভালো চোখে দেখতেন এবং তারা নিশ্চয়ই প্রবলভাবে এটা আপত্তি জানাতেন, এবং আমি মনে করি সেই আপত্তিকে সম্মান করে বাংলাদেশের বন্ধ করত। আমি আজকেও বলতে চাই যে এখনো সময়টা খুব বেশি নাই, শুধুমাত্র গা বাঁচানো কথাবার্তা বলে পার পাওয়া যাবে না যে না ভারত সরকারের কোনো সংস্রব নাই, মিডিয়া ফ্রিডম আছে ইত্যাদি, কথাটা তাদের জন্য মনে থাকে। মিডিয়া ফ্রিডম শুধু ভারতেই থাকে না, মিডিয়া ফ্রিডম কিন্তু অন্যান্য সকল দেশের বেলায় প্রযোজ্য, অন্যান্য দেশেও কিন্তু ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড মিডিয়া ফ্রিডমের ব্যাপারটা বাংলাদেশও ভবিষ্যতে বিবেচনা করে দেখতে পারো অন্যদের বেলায়। সুতরাং এটা ভারতের কাছে এটা মোটেই প্রত্যাশিত না, এবং আমি বিশ্বাস করতে চাই যে ভারত সরকার, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি একটি সরকারের প্রধান, তিনি তার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কমিটিতে তিনি খুব ক্যাটেগরিক্যালি বলেছিলেন যে ভারতের মাটিতে বসে অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো দেশের কোনো নাগরিকের সেই দেশের বিরুদ্ধে কোনো রাজনীতি করার কোনো সুযোগ নেই। যেই পজিশনটা তিনি ব্যক্ত করেছেন বিফোর হিজ ফরেন অ্যাফেয়ার্স কমিটি অফ দেয়ার পার্লামেন্ট, আমি মনে করব যে ভারতের সরকার এটাকে অনার করবেন। আর যদি অনার না করেন তাহলে আমরা মনে করব এটা শুধুই মাত্র কথার কথা, তাহলে ভারতের এই আচরণের জন্য অবশ্যই আমরা তাদেরকে জবাবদিহিতার মধ্যে। ভারত আসলে দুই ধরনের স্ট্যান্ড নিচ্ছে কিনা এই জায়গাটিতে? দেখেন, গণ অভ্যুত্থানের পরে 25-এ পাকিস্তানের হাই প্রোফাইল ডেলিগেশন আসছে, পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার, কমার্স মিনিস্টার এবং সচিব, ওনারা আসছেন। সে সময় মিডিয়া কাভারেজটা কি ছিল দেখবেন যে আমাদের সচিবের চাকরি চলে গেল,
একজন সচিব যিনি ছিলেন তার বদল হয়ে গেল। কি তর্ক আসছে? 71-এর সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের টাকা ভাগ বাটোয়ারা, পাকিস্তান আমলে ওয়ার্ল্ড ব্যাংক IMF থেকে যে পরিমাণ লোন নিচ্ছিল সেই লোনের কত শতাংশ কে দেবে না দেবে, এই দাবি দেওয়া থেকে শুরু করে কম্পেনসেশন। পাকিস্তান কি কি বিষয় নিয়ে সম্পর্ক উন্নয়নের জন্য আমরা চেষ্টা করেছি অন্তর্বর্তীকালীন সরকার। পাকিস্তানে এখান থেকে কোনো ফ্লাইট নাই, যারা যেতে হয় পাকিস্তানে আপনার দুবাই টুবাই সিঙ্গাপুর ঘুরে টুরে যেতে হয়। সেই জায়গাগুলো পর্যন্ত ভারত সিরিয়াসলি রিজার্ভেশন শো করেছে। এবং ভারতের যে বিশাল দালাল বুদ্ধিজীবী গণমাধ্যম যেগুলো আছে, এই দালালরা দিন রাত একটা পরিবর্তনের পক্ষের শক্তি কারা বিপক্ষের শক্তি কারা, জুলাইকে কাকে ধারণ করা দরকার না দরকার, এই তর্ককে সাইড করে এক্স্যাক্টলি 71-এর আলাপে চলে গেছে, চেতনা ব্যবসার আলাপে চলে গেছে। তাহলে ভারত তো সিম্পলি, আমি একটা স্বাধীন দেশ আর একটা স্বাধীন দেশের সাথে সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, যাওয়া আসা, স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম, নলেজ করিডোর, এগুলো করতে পারবো কি পারবো না সেখানে সে রিজার্ভেশন দিচ্ছে। রিপন ভাই তো বলতেছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, মানে ফার অ্যাহেড অফ দ্য রিয়ালিটি। এরপরে দেখেন যে ভারতের অ্যাম্বাসেডার কদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, ফরেন মিনিস্টারের সাথে দেখা করে বললেন যে আমরা তো অপেক্ষা করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তো দাওয়াত উন্মুক্ত আছেন, উনি শুধু কবে যাবেন এটা আমাদেরকে জানাতে হবে। আবার দেখেন একটা দুষ্টামি করলো, বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ওনাকে আবার দাওয়াত দিল ব্রিক্সের সাইডে মিটিং করার জন্য। এটা কি শুধুমাত্র তারেক রহমানকে অপমান করলেন? বাংলাদেশকে অপমান করেছেন। ব্রাজিলের সাথে চায়নার সাথে রাশিয়ার সাথে মিটিং করতে হইলে কি বাংলাদেশের কোনো ভায়া মিডিয়া হয়ে যাইতে হবে? অ্যাট দ্য ভেরি ইয়ার যেখানে বাংলাদেশ ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলির চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, অ্যাট দ্য ভেরি ইয়ার, সেখানে আমি গ্লোবাল ডিপ্লোম্যাসিতে কোন জায়গাতে অবস্থান করছি সেই ভদ্রতাটুকু তারা প্রথম দেখাইতে পারে নাই। এরপরে দেখেন সার্জিও গোর আসছে, মানে কি আলাপ দিচ্ছে পুরো গণমাধ্যম, যে সাবের হোসেন চৌধুরীর সাথে মিটিং হয়েছে, ত্রিবেদীর সাথে মিটিং করছে, এই সেই আওয়ামী লীগ পুনর্বাসন, যত বোগাস কনভারসেশন আছে সেগুলো করতেছে সরকারকে আন্ডারমাইন করবার জন্য। আমাদের সরকারের সমালোচনা আমরা করব ন্যায্যতার প্রশ্নে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীকে অন্য দেশ আন্ডারমাইন করবে, এটা কোনোভাবে আমরা টলারেট করবো না। রাইট। অতএব ভারতকে প্রমাণ করতে হবে যে সে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আন্তরিক। তার চাণক্যের যে ফ্রেমওয়ার্ক, এটা কিন্তু পড়ে গেছে, ধসে গেছে। সে যদি মনে করে থাকে 26-এর বাংলাদেশ 16 সালের বাংলাদেশ অথবা 9 সালের বাংলাদেশ, এটা সে ভুল করছে। ওই বাংলাদেশে আমরা নাই। আওয়ামী লীগ ছাড়া পোস্ট আওয়ামী লীগ রিয়েলিটিতে বাংলাদেশের সাথে সম্পর্ক করবার মাইন্ডসেট, ইমাজিনেশন তৈরি করতে হবে। ভারত এখনো আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ, এই ট্রমা থেকে এখনো বের হইতে পারে নাই। এই ট্রমা থেকে বের হইতে না পারলে বর্তমান বাংলাদেশ, সেটা বিএনপির বাংলাদেশ হোক, জামাতের হোক, এনসিপির হোক, এবি পার্টির হোক, যার হোক, এই বাংলাদেশের সাথে সে সম্পর্ক করতে পারবে না। জি, আবিদ ইসলাম খান, আমি একটু ছাত্র রাজনীতি প্রসঙ্গে আবার আসি। গুপ্ত বিষয়টা আসলে বেশ আলোচিত। এটি আসলে বলা হচ্ছে গণ অভ্যুত্থানের পরে যে দু দলের মধ্যে এক ধরনের গুপ্ত প্রবেশ করেছে, এবং এর ফলে আসলে গণ অভ্যুত্থানের শক্তিদের মধ্যে এক ধরনের অনৈক্য তৈরি হয়েছে। এতে আসলে সার্বিকভাবে দুটি রাজনৈতিক দলই আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা ছাত্র রাজনীতির সাথে যুক্ত। আজকে পুরো আলোচনাটা হওয়া উচিত ছিল জুলাইয়ের উপরে, জুলাইয়ের স্মৃতিচারণ, আহতদের স্মৃতিচারণ, কিংবা শহীদদের স্মৃতিচারণ, কিংবা আমরা যারা রাজপথে ছিলাম, মাঠে যুদ্ধ দেখেছে, সেটি তো করা যাচ্ছে না আপনাদের এই ভূমিকার কারণে। প্রয়োজন ছিল। এবং আজকের যে রাত, এই রাতে আমরা যারা এখানে আপনি সব 5 জন বসে আছি, আমরা মনে হয় না দুনিয়ার অন্য কোনো চিন্তা করেছি, মানে বিজয় ছাড়া ওই রাতটাতে আমরা যে ধর্মের, যে বর্ণের মানুষ থাকি না কেন, ওই রাতে আমাদের ধর্মীয় রীতি এবং নীতি অনুযায়ী আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনারত পরিস্থিতি ছিলাম। এই রাষ্ট্রের ধূলিকণাগুলো পর্যন্ত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনারত পরিস্থিতিতে ছিল। সুতরাং ওই রাতটা মনে, মানে আমাদের বারবার এই রাতটাকে ওই রাতের মতো মানে ফিলিংসে নিয়ে আসার জন্য যে কাজটা প্রয়োজন ছিল, আমরা যারা দায়িত্বশীল জায়গায় ছিলাম, এই জায়গায় অবশ্যই আমাদের ব্যর্থতা আছে, সেটা স্বীকার করে নিতে হবে। কিন্তু সেই জায়গা থেকে ব্যর্থতা আছে বলে ব্যর্থতা আরো বাড়াবে এটা হওয়া উচিত না। সেখান থেকে শিক্ষা নিয়ে এগুলো সুধার করা উচিত। আপনি যে গুপ্তের কথাটা বললেন, দেখেন, আমি তো 2016 সালে 15-16 বেঁচে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আমার কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক ফ্যামিলির না। আমি কেন রাজনীতিতে এসেছি, আমি কিন্তু রাজনীতির রহস্য সম্পর্কে আমার তেমন কোনো কনসেপ্ট ছিল না ইন্টারমিডিয়েট পর্যন্ত। যখন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, আমি গেস্ট রুমে গণরমা গেলাম, আমি আপনার হচ্ছে যে পরিবেশ এবং যে ব্যবহারের শিকার হলাম, আমি সেটা টলারেট করতে পারি নাই। আমি প্রতিশোধ পরায়ণ হয়ে গেলাম ওই সময়টাতে, যে না, এরা এটা করছে, তার মানে একটা প্রতিশোধ নিতে হবে। ওই বয়সটাতে যেমনটা থাকে, আমার একটা সংগঠন খুঁজে বের করতে হবে। কোন সংগঠন? এখন আওয়ামী লীগের প্রতিযোগী একমাত্র সংগঠন আপনি বলতে পারেন ওই সময় ছাত্র সংগঠন, ছাত্রদল, যেটা সরাসরি হাসিনার চেয়ারকে চ্যালেঞ্জ করতো, হাসিনার বিরুদ্ধে অন্তত মিছিলটা পর্যন্ত করতো, রাজপথে সরব উপস্থিতি ছিল। আমি আমার ছাত্রদলকে তখন ফেসবুক সার্চ অপশনে কবি জসিমউদ্দিন ছাত্রদল লিখে সার্চ দিয়ে
আমি তৎকালীন নেতৃত্বকে খুঁজে বের করে নিয়েছি, আমি এভাবে ছাত্র রাজনীতিতে এসেছি। তাহলে রাজনীতিতে কেন এসেছি? একটা রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে, একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রচলনের স্বার্থে। এমন না যে আমি বাড়ি গাড়ির মালিক হয়ে যাবো রাজনীতি করলে, এই টেন্ডেন্সিতে আমি রাজনীতিতে আসি নাই। এখন এই দীর্ঘ লড়াই করলাম, আমিডামি নির্বাচন দেখলাম, 18 সালের নির্বাচন, নিষেধাজ্ঞার নির্বাচন দেখলাম, 24 আমিডামি নির্বাচন দেখলাম, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন দেখলাম, কিন্তু ওই সময় সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি হয় নাই। নেতৃত্বের সবচেয়ে বড় গুণাবলী হিসেবে আমি মনে করি আপনি যে লেভেলেই থাকেন না কেন, আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি থাকাটা খুব গুরুত্বপূর্ণ, আপনি আপনার লেভেলে থেকে। এখন এই গণঅভ্যুত্থানের আমাকে অনেকে যে টেলিভিশনে গেলে 5 আগস্টের বক্তৃতাটা সম্পর্কে জাস্ট আমাকে জিজ্ঞাসা করে, কিন্তু আমি এই ডে 7 জুন থেকে পরিকল্পনা মাফিক, বর্তমানে আমাদের বন্ধু আক্তার হোসেন সংসদে আছেন, আপনি আক্তার স্যার ক্রস চেক করলে জিজ্ঞাসা করতে পারবেন যে 9 জুনের পর আবিদের সাথে তোমার কি কথা হয়েছিল। আমি আক্তারকে বলেছিলাম, আক্তার এই আন্দোলনে তুমি তো ওই সময় ছাত্র শক্তির প্রেসিডেন্ট ছিল, সে এর ছেলেমেয়েরাই মানে অনেকটা ফ্রন্ট লাইনে ছিল, বিভিন্নভাবে ছিল। তো এখন আমি আক্তার বললাম, আমাদের ছেলেমেয়েরাই আন্দোলন অংশগ্রহণ করছে 9 জুনের পরে, 9 জুনে সমাবেশ অংশগ্রহণ করেছে, তোমরা বাধা দিও না। যে কোনো মুহূর্তে আমি আক্তারকে বলেছিলাম, আক্তারকে জিজ্ঞাসা করবেন, আমাদের মঞ্জিল তো এক, মানে আমাদের মঞ্জিল তো হাসিনা পতন, সুযোগ পাইলেই আমরা সেদিকে এটা ঠেলে দিব। আক্তারকে জিজ্ঞাসা করেন, আক্তার এটা বলবে। এবং 15 তারিখ যখন আমি রাজু ভাস্কর্যে আহত হই, দুঃখিত ভিসি চত্বরের হামলায় যখন আহত হই, সেদিন যখন আক্তার আমাকে ঢাকা মেডিকেলে দেখতে আসে, তখন আক্তারের হাত ধরে বলছি যে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না, এটা এক দফার দিকে যাবে। আমি জাস্ট শেষ করে দিচ্ছি। আমি একটা প্রশ্ন জানতে চাই, আসলে 4 আগস্ট রাতে আপনাদের আসলে কি মনে হয়েছিল? 4 আগস্ট রাত আমি এটা মানে বলেই ওই জায়গাটাতে যাচ্ছি। আপনি তো ওই ছাত্র রাজনীতি প্রশ্ন করে আবার আমার গণঅভ্যুত্থানে ঢুকাই দিলেন, আমি আসতেছি। আপনি যদি গণঅভ্যুত্থানে চলে গেছেন, এখন কথা হচ্ছে যে আজকে আমরা সম্মিলিতভাবে একটা গণঅভ্যুত্থান একক নেতৃত্ব হয় না, ইনফ্লুয়েন্স তথা প্রভাবিতকরণের মধ্য দিয়ে হয়। স্টুডেন্টরা নেমেছে, আহত হয়েছে, গার্ডিয়ানরা নেমেছে, আহত হয়েছে, সকল রাজনৈতিক ছেলেমেয়েরা শুরুতে ছিল, তারাও আহত হয়েছে। এক প্রকারে এসে বাসায় দরজা দিয়ে ধাক্কা দিয়ে বলতো যে ছাত্র আছে কিনা। এরপরে সাংস্কৃতিক কর্মীরা নেমে এসেছে, সাংবাদিকরা নেমে আছে, লেখকরা নেমে এসেছে, বুদ্ধিজীবী সলিমুল্লাহ খানদের মতো ব্যক্তিরা এসে বলেছে একমাত্র সমাধান হাসিনা পতন। তারপর রেমিটেন্স যোদ্ধারা নেমে এসেছে, আইনজীবীরা নেমে এসেছে, সকল পেশাজীবীর মানুষ যখন এই গণঅভ্যুত্থানে সম্পৃক্ত হয়েছে, তখনই এই গণঅভ্যুত্থান সফল হয়েছে। তো এখন এই গণঅভ্যুত্থানের পরে যে রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করে আমি এই গণঅভ্যুত্থান পর্যন্ত আমি আসলাম, তাহলে 5 আগস্টের বিকাল থেকে আপনি আমাকে শুরু করলেন কি ছাত্র রাজনীতি থাকবে না। আর ভাই, আমি তো ছাত্র রাজনীতি না, ছাত্রলীগের রাজনীতিটা ছাত্র রাজনীতি ছিল না, সেটা রাজনৈতিক অপসংস্কৃতি ছিল। এখন ছাত্র রাজনীতি থাকবে না, কারা বললো ছাত্র রাজনীতি থাকবে না? পরবর্তীতে তারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করলো। তারপর হচ্ছে যে ধরেন 5 আগস্ট বিকেল থেকে দখলদারিত্ব শুরু করলো। এদের পরিচিত কারো ছাড়া প্রতিনিধি টিম করে নিয়েছে, বিসিকে নিজের মতো করে নিয়ে এদের পরিচিত ছাড়া কেউ তুলতে পারবে না। ক্যাম্পাসে যত ধরনের ববক্রেসি বল, ছাত্রলীগ যা ছাত্রদল, তার ভাই যে ছাত্রদল ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে জীবনের অস্তিত্বের সবকিছু শেষ করে ফেললো, সেই ছাত্রদলের ছাত্রদের কথা নিয়ে গেলেন। নোংরা স্লোগান, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে থেকে যেই স্লোগান, সমকামিতার স্লোগান, যেগুলো উচ্চারণ করতে মানে মাটি ফেটে যায়, সেই স্লোগানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে থেকে দেওয়া হয়েছে। তখন আমি সন্দেহ করেছিলাম এই জায়গা থেকে হয়তোবা তাদের অভ্যাস এগুলো আছে। দেখলাম কয়েকদিন আগে এই ধরনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে করেছে। তো এখন লেজুর বৃত্তি করে না, এরা লেজুর বৃত্তি করে না, আমরা লেজুর বৃত্তি করি। কই এখন তো সাদিক খান দেখলাম যে বিবি থাকা অবস্থাতেই জামাতে যোগ দিয়েছে, এবং বিবি থাকা অবস্থায় গিয়ে হচ্ছে যে আপনার বিভিন্ন জামাতের হয়ে প্রচারণা করেছে। তো এই যখন আপনি একের পর এক যখন অপপ্রচার এগুলো চালাবেন গুপ্ত থেকে, আপনি আপনার রাজনীতিটা করতে চান, সবার রাজনীতি আপনি নষ্ট করে দিতে চান, ওই জায়গা থেকেই তো এই অনৈক্যটা সৃষ্টি হয়েছে। এবং 4 আগস্টের কথা যদি আমি বলি, 4 আগস্ট একদম 30 সেকেন্ড বলেছেন, আমি 1 মিনিট নিব। 4 আগস্ট রাতের কথা যদি বলি, সে রাত ছিল আমাদের কাছে বেঁচে থাকা অবস্থায় আমার মনে হয় না আমার জীবনে 4 আগস্ট রাত এবং 5 আগস্ট দিন আমার জীবনে আর কোনোদিন পুনরাবৃত্তি হবে। সুতরাং আমার জীবনের সবচেয়ে সেরা ফিলিংস ছিল 4 আগস্ট রাত, 5 আগস্ট দিন। আমি সবসময় বলতাম, আমি মহান সৃষ্টিকর্তার কাছে তাহাজ্জুদে নামাজ পড়ে যখন ঘুমালাম, সারাটা রাত আমার শরীরে, আপনার শরীরে যদি বৃষ্টি বর্ষিত হয়, আপনি যে ট্যাগটা পাবেন, সারাটা রাত আমার শরীরে সাহস বর্ষিত হয়েছে। আমি এখনো সেই মোমেন্টটা ফিল করতে পারি। আমি সেই স্বপ্নের মধ্যে সারাটা রাত কাটিয়েছি। সকালে আমি সাহসের, আমার যখন ঘুম ভাঙে, আমার ভিতরে কোনো ভয় ডর ছিল না। এবং 5 আগস্ট যখন বিজয়, যখন শাহবাগে যখন বিজয় আসলো, যখন দেখলাম হাসিনা পালিয়ে গিয়েছে, আমি আমার জুনিয়রদেরকে বলতাম রাজনৈতিক জীবনে, যেদিন হাসিনা পালিয়ে যাবে সেদিন রাজপথে আমি ঘুমাবো, এটা আমার স্বপ্ন। এবং হাসিনা চলে যাওয়ার পরে শাহবাগ ফুলের দোকান সামনে এই বৃষ্টিতে কাদের মধ্যে আমি 40 থেকে 45 মিনিট ঘুমিয়ে সোজা বাসায় গিয়েছি। গণতন্ত্র রক্ষার জন্য পরের দিন থেকে মাঠে নেমেছি। এখনো পর্যন্ত সেই রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য লড়াই করে যাচ্ছি। ডক্টর আতিক মুজাহিদ, রাজনৈতিক দলগুলো বারবার বলছে যে জুলাই কোনো রাজনৈতিক দলের নেই, এটি আসলে একদম দেশের সব মানুষের। কিন্তু দেশের মানুষ আসলে কি চায় সেটি আসলে রাজনৈতিক দলগুলো ধারণ করতে পারছে কিনা, বা সেটি মানুষ আসলে বুঝতে পারছে কিনা, এই 2 বছরে এর প্রতিফলন হয়েছে কিনা? ধন্যবাদ। আমি তার আগে একটু আসবো, ওই আওয়ামী লীগকে বেসিক্যালি ব্যাকআপ দেয় বিজেপি, সরাসরি বিজেপি কয়েকজন পার্লামেন্টারিয়ানও বলেছে, রিসেন্টলি বলেছে যে সুখবর আসছে। ভেরি ইন্টারেস্টিং।
মানে শেখ হাসিনাকে পুশ ব্যাক করে ওনাদের সুখবর ওনাদেরকে এখানে চেঞ্জ করে ফেলবে। এবং এরপর থেকে আমরা আজকে মাত্র একটা নিউজ দেখলাম, এশিয়া পোস্টে এসেছে, 404 জন শিক্ষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, তারা গোপন মিটিং করেছে টেলিগ্রামে শেখ হাসিনাকে 22টা বিশ্ববিদ্যালয়ের, ওয়াহিদুজ্জামান নামক সেই মাস্তান ছাত্রলীগে যে আমাদের জোর করে প্রফেসর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সরি টু সে, এই গোষ্ঠী অ্যাক্টিভ। আপনি যদি বলছেন অনেকর পিছনে এই ফুল মেকানিজম, আপনি কালচারাল ফ্রন্টে যত লোক আছে, আপনি এমন কিছু লোক মাঝে দেখলেন এখন তো কমে গেছে কেন জানি, একটা মামলা দেওয়ার পরে বিএনপি সাজা শুরু করেছিল কিছু বুদ্ধিজীবী, সিনিয়র সাংবাদিক, সিনিয়র শিক্ষক, সিনিয়র, কয়েকদিন আগে মামলা ছিল, জেলখানায় ছিল, আইসা খুব চমৎকার বিএনপি সাজা শুরু করে দিয়েছিল। কারণটা কি, আপনাকে মাঝে এমন কিছু বয়ান ঢুকাই দিবে যে আপনার যে শক্তিগুলো ছিল একসাথে ডিভাইশন করে। আমি এটা খুব সিন্স বিগিনিং একটা জিনিস দেখছি যে কীভাবে তারা প্লট তৈরি করে আর কি। ছাত্র সমাজ খুব খারাপ, তারপরে ধরবে অমুক খারাপ, মানে সবাই খারাপ, শুধু তারাই ভালো বেসিক্যালি। সো এটাই বেসিক্যালি একটা প্রজেকশন। তাহলে আওয়ামী লীগকে রিলেভেন্ট করে, আলো কিন্তু রিলেভেন্ট নাই, রিলেভেন্ট করতেছে কে তাহলে? তাহলে মিডিয়ার এক শ্রেণীর লোক আছে, এবং মিডিয়া তো মালিকগুলো আপনারা অনেকে বলতেছিল, অনেকের মিডিয়া মালিক সবগুলো তো আওয়ামী লীগ স্টিল আপ দেয়ার। একটা কথা বলে রেখে গেছিলাম যে সামিট গ্রুপ স্টিল কিন্তু ফাংশন করে বাংলাদেশে বিভিন্ন নামে বিভিন্ন স্টাইলে, এবং বড় বড় গোষ্ঠী। এবং বিপিসি থেকে যেটা মামলা ছিল ইন্টারিমের সময় আটকায় দেওয়া হয়েছে, যেটা এফএসআরইউ সেকেন্ড, যেটা 2012 সালে যে চুক্তি হয়েছিল সেটাকে বন্ধ করার ব্যাপারে, সেই মামলা উড্র হয় কেমনে এই একটা গণতান্ত্রিক ফ্যাসিবাদ বিরোধী গভর্নমেন্ট আসার পরও? হু আর দ্য পিপল? কে এটাকে স্টার্ট করতেছে? আবার সামিট ইন করার জন্য বাংলাদেশে, যে আমার টাকা চুরি করে নিয়ে যায়, দেশ নষ্ট করে দিয়েছে। আমাদের মারামারি অর্ধেক কমে যেত যদি আমাদের এখানে কাজ থাকতো, আমাদের লোকজনের কর্মসংস্থান থাকতো, আমাদের মধ্যে টাকা থাকতো, আমাদের এই যে অর্থনৈতিক সংকট রাষ্ট্রের, এই যে আমাদের গ্যাস নাই, এই নাই, এগুলোর পিছনে তো বড় একটা ফ্যাক্টর সে গেছে, ধ্বংস করে দিয়েছে, এবং পলিটিক্যাল কালচারও তো ধ্বংস করে দিয়ে গেছে। এখন আসি জুলাই, কি বলতেছিলেন সরিজের বললাম, জুলাই অনেক ব্যাপারটা, জুলাই অনেকে মানুষের আকাঙ্ক্ষা ধারণ করছে। করে, এটা আসলে খুবই আনফরচুনেট। কালকে এক জায়গায় কথা বলছিলাম যে আমাদের ইয়াংদের যে ভাষা, আমাদের আকাঙ্ক্ষা, হিউজ ডিফারেন্স সিনিয়রদের সাথে। সিনিয়ররা বলে কি এরকম হচ্ছে না কেন, ওনারা তো একটা ওল্ড সেটেলমেন্টে বড় বিশ্বাসী। এবং আজকে একটা প্রোগ্রামে ছিলাম, 3 জন এডিশনাল সেক্রেটারি ছিল। আমি বললাম আমি বুঝলাম না, আপনাদের সাথে একই টিমে কাজ করতেছে একটা ফোরামে, এই একই, মানে আপনি আপনার সিস্টেমের বাইরে যেতে পারেন না কেন? মানে আপনার বিষয়টা হচ্ছে যে ওনাকে যে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছে উনি ওইটাই ফলো করতেছে, যেখানে বলা হয়েছে এই 3টা। আমি বললাম হোয়াট ইজ দিস, হোয়াট ইজ নিউ, হোয়াট ইজ রিলেভেন্ট, হোয়াট ইজ রিফ্রেশ নলেজ? তাহলে আমরা ইয়াংরা যেটা করছি যে ওয়ার্ল্ড কীভাবে চলতেছে, আমরা কোথায় আছি, ওরা আছে যে কীভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওইটা নিয়ে আসে। মানে তারা কোনোভাবে রিস্ক নিতে রাজি না, ডেভেলপমেন্ট বা আপনার যে ব্রোকার্স আছে। তা বাংলাদেশ বোধহয় প্রায় বলে, আমি আই ডোন্ট থিঙ্ক যে বাংলাদেশ হচ্ছে মন্ত্রী শাসিত দেশ, বাংলাদেশ হচ্ছে কি বলে আমাদের সেক্রেটারিয়েট শাসিত দেশ, আমলাতান্ত্রিক বাংলাদেশ ইজ অ্যান্ড এভরিথিং। এক একজন করে ডিসি ইউনোরা 100টা করে মানে কমিটির উপজেলা ইউনিয়নের সদস্য সভাপতি। আপনি কেন ইমাজিন, তারাও যে ইউনিভার্সিটি পড়ছে, আমরা সেম ইউনিভার্সিটি পড়ছে, আমরা তো নিজে বুঝতেছি যে কোনোভাবে একটা লোক 100টা মিটিং কইরা সে খুব প্রোডাক্টিভ কিছু দিতে পারবে। সো নাথিং নিউ। তাহলে একটা ওল্ড সিস্টেমের মধ্যে আছে, নতুন একটা আকাঙ্ক্ষা ধারণ করছে, সে আকাঙ্ক্ষাটা রিফ্লেক্ট করার মতো না জনগোষ্ঠী আছে, না পলিটিশিয়ানরা ট্রান্সলেট করতেছে, বরং পলিটিশিয়ানরা ওল্ড পলিটিক্সকে আবার নতুন করে টেনে নিয়ে আসতেছে। তো এটা কোনোভাবে খুব ভালো জিনিস না, আমরা চাই একটা নতুন ফ্রেশ কিছু স্টার্ট হোক। আচ্ছা, যেমন রিপোর্ট পলিটিক্সিয়ানরা পুরনো পলিটিক্সে ধারণ করছে, কিন্তু একটা নতুন বাংলাদেশের স্লোগান প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি, সেটি আসলে পর্যন্ত ধারণ করছে কি? 2 মিনিটের মধ্যে একটু আমরা শেষ দিকে আছি তো। দেখেন 5 অগাস্টের পরে যে একটা নতুন বাংলাদেশ, মানে আমরা শব্দটা নতুন বাংলাদেশই বলি, নিঃসন্দেহে নতুন বাংলাদেশ, এখানে যে মানে জন আকাঙ্ক্ষা, এটার বাইরে যাওয়া ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। কোনো রাজনৈতিক দলের পক্ষে, কারোর পক্ষে সেটা সম্ভব না। এটা বাংলাদেশের মানুষ আমরা অনুভব করেছি, রাজনৈতিক দলগুলো অনুভব করেছে, এবং এটা কিন্তু মানে আপনার সারা পৃথিবীতে কিন্তু একটা নতুন ধরনের জাগরণ। এটা যাই বলেন না কেন, এটা আপনি জেনজি বলেন, আলফা জেনারেশনের কথা বলেন, যাই বলেন না কেন, ইভেন আপনি ইন্ডিয়ার কথা যদি বলেন, এই যে ইন্ডিয়া যে একটা সেকুলার রাষ্ট্র ছিল, এটা তো আমরা মোটামুটি ভুলতে বসেছিলাম। স্টিল ইটস নট এ সেকুলার স্টেট, বাট এই ভারতে যে জুলাই মাসে ওই আন্দোলনটা, জুলাই মাসে এখানে একটা ভেরি ইন্টারেস্টিং ফেনোমেনা, এই ককরোচের একটা ককরোচ জনতা পার্টি নামটা আত্মপ্রকাশ করে তারা যে আন্দোলনটা, সেটাও জুলাই মাসে। সেখানে তাদের নেতা দীপকে বললেন যদি তার নামের সাথে যদি একটা খান থাকতো বা একটা ইসলামিক ব্যাপার থাকতো, তাহলে তার অবস্থাটা কোন পর্যায়ে যেতে পারতো, তাই না? তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে কি, পৃথিবীটা কিন্তু বদলে যাচ্ছে, বদলে গেছে মানুষের মনোজগতে। আপনি ইচ্ছে করলেই আপনি ওই নতুন করে একটা মানে কেউ মানে একটা হেলমেটীয় রাজনীতি করতে চাইবে, ইন্ট্রোডিউস করতে চাইবে, এটা মানুষ অ্যাকসেপ্ট করবে, এটা ঠিক না। আমার কাছে একটা মানে আপনি ব্যারিস্টার ফুয়াদ একটা কথা হচ্ছে, আমি অতটা আজকে আমার নিজের মানে 5 অগাস্ট উপলক্ষে আমার
পত্রিকার মানে স্পেশাল ইস্যু বের হবে ওটা আমি খুব ব্যস্ত ছিলাম, ফলে আমি অন্যদিকে খুব বেশি মানে কনসেন্ট্রেশন দিতে পারিনি। আজকের এই যে ছাত্রদের সংগঠনগুলোর মধ্যে ঝামেলাটা আমি খুব মনোযোগ দিতে পারিনি, এটা সত্য। তো আপনি যেটা বললেন যে যে কোনো ছাত্র সংগ্রহের দাবি ছিল কি জগন্নাথ ইউনিভার্সিটির কার্যক্রম মানে অর্থাৎ নির্মাণ কাজগুলো সেনাবাহিনী করে কোনো দাবি ছিল, কাদের ছিল দাবিটা? আমরা ওদিকে না গিয়ে না, না, আমি এটা একটু- ইনকলাব মঞ্চ, ইনকলাব মঞ্চের নেতৃত্বে জগন্নাথের ছেলে পেলে যারা সাধারণ শিক্ষার্থী, মানে সেনাবাহিনীর স্টাফ ছিল, মানে এই কাজটা তো অনেক দূরে, সেকেন্ড এটা প্রায় কেরানীগঞ্জের ওদিকে। ওইটা যেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজটা হয়। এই কথাটা আমি বলতে চাচ্ছি যে দেখেন যে একটা একটা ছাত্র যুবক তরুণ তারা নিজেদের অর্থাৎ সিভিলিয়ানদেরকে ট্রাস্ট করতে পারছে না। ভেরি ইন্টারেস্টিং। এটা এটা এই প্রশ্নটা ছোটখাটো প্রশ্ন না, যে আমাদের দেশের ছাত্র সমাজ তরুণ সমাজ তারা মনে করেন যে নির্মাণ কাজটা সেনাবাহিনীর হাতে হলে এটা পরিচ্ছন্ন হবে, স্বচ্ছতা থাকবে। কারণ আমি যখন ছাত্র রাজনীতি করছি 80s-এ, এটা সত্য কথা, বিশ্ববিদ্যালয়গুলো নির্মাণ কাজ সবার কয়েক সেকেন্ড করে নিই, বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজগুলোতে বলে তো সরকারি দলের থেকে বিরোধী দল নেয় আর কি। না বলছি যে এই 80s আমরা দেখেছি যে আপনার বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজগুলোতে সেখানে কিন্তু মাস্তান টাস্তান ইনভলভ হয়ে যেত, একটা ভাগাভাগির ব্যাপার হতো, একটা মাস্তানি ক্লাস তৈরি হয়ে যেত, এটা নিয়ে মারামারি হতো, খুনোখুনি হতো। তো এই জায়গাটা 80s-ও ছিল। নতুন করে ছাত্ররা লেখাপড়া করবে, বিশ্ববিদ্যালয় হল নির্মাণ হবে, অবকাঠামো নির্মাণ হবে, ওখানে একটা সাম্রাজ্য, ওখানে একটা দ্বীপ সৃষ্টি করে ধান্দাবাজি করতে হবে, বাটপারি করতে হবে, মাস্তানি করতে হবে। ইটস নট ফেয়ার। এবং সেটার জন্য যদি সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনী ভালো, এইটা যদি হয় তাহলে এই যে দীর্ঘ গণতন্ত্রের যে লড়াই, এইটা তো আর কিছু থাকে না। এইটা ফুয়াদ, আমি একটা আপনার কাছে সেটি হচ্ছে যে শেখ হাসিনার বিচার প্রসঙ্গ 2 বছরে আসলে কতটা অগ্রগতি হলো, এবং সাথে সাথে দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং মানুষের যে প্রত্যাশা সেই সংস্কারগুলো কতটা হয়েছে? লম্বা লম্বা ক্যানভাস ছোট করে। প্রথম কথা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়াটার তো কিছু ব্যুরোক্রেটিক রিয়ালিটি আছে। মানে আপনি চাইলেই ধট মার টাইপের, চায়নাতে দেখলাম খুব সিনিয়র পলিট ব্যুরোর সদস্য দুর্নীতির জন্য তাকে শুট আউট করে দিয়েছে। এখন আপনি তো এই মডেলে বিচার এখানে করতে পারবেন না, এটা তো আমরা একটা ব্রিটিশ কমন ল বেসিস সিস্টেম অপারেট করি। তারপরেও তো 6-7টা মামলা রায় হয়ে গেছে, হাসিনারও তো ফাঁসি রায় হয়ে গেছে, এবং তিনি যদি কষ্ট করে একটু সীমান্ত পর্যন্ত ডিসেম্বরে আসতে পারেন, আমরা প্রয়োজনে অনেক প্রিজন ভ্যানে আগায় নিয়ে আসবো, ফুলের মালা দিয়ে লাল গালিচা করে নিয়ে আসবো, একদম কেরানীগঞ্জ, কাশিমপুর, যেখানে তিনি থাকতে চান, চানখারপুলে প্রয়োজনে ওটা খালি জায়গা, তিনি থাকতে চান, আমরা এটার অ্যারেঞ্জমেন্ট করবো যে কোনো শর্তে, তখন বিচারটা কার্যকর করা যাবে আর কি। বাট মোটা দাগে আমার কাছে মনে হয়েছে, আমরাও গত কয়েকদিন আগে আইসিটি চিফ প্রসিকিউটরের সাথে দেখা করলাম, লজিস্টিক্সে যথেষ্ট সাপোর্ট ঘাটতি আছে আর কি। আপনার যে পরিমাণ তদন্ত কর্মকর্তা আছে, যে পরিমাণ প্রসিকিউটর আছে, এবং যে পরিমাণ কাজের লোড, এটা ডিসপ্রপোর্শনেটলি হাই। তারপর হচ্ছে ফান্ডিং, তদন্ত করবেন যে পরিমাণ টাকা দরকার, একটা ভেন্যুতে যেতে হয়, নতুন নতুন গণকবরের সন্ধান পাচ্ছে, সুন্দরবনের ভিতরে গণকবরের সন্ধান পেয়েছে, সেই বরগুনার পাথরঘাটার চরে, নরসিংদী, মুন্সিগঞ্জ, জুরাইন, মাতুয়াইল, তারপরে আমাদের এই রায়ের বাজারে। তো এই পরিমাণ ফরেন্সিক এভিডেন্স যদি আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করতে চান, যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার, খরচ দরকার, বাজেটের ঘাটতি আছে। এবং সরকারকে আমরা বারবার আহ্বান করেছি, 2টা ট্রাইব্যুনাল যে পরিমাণ কাজ করতে পারে সেটার ঘাটতি আছে। কিছু অসততা, অদক্ষতাও আছে তদন্ত কর্মকর্তাদের ভিতরে। 2-4 জনের কথা আমরা জানি যারা সাডেনলি বিএনপি হয়ে গেছেন, বাংলাদেশ যেটা হয় আর কি, সাডেনলি 5 তারিখ পরে 5th ডিভিশনের সদস্য হয়ে গেছেন। তারা অনেকেই গুরুত্বপূর্ণ মানে ডিজিটাল এভিডেন্স কোর্টে প্রডিউস করছেন না, যেটার উপর ভিত্তি করে, যেমন দেখবেন ইনুর মামলার রায়ের কিন্তু আমরা বিচারের যেটা রায় দিয়েছে এটার উপরে আমরা অসন্তুষ্টি আছে, কিন্তু আমরা খবর নিয়ে দেখলাম ইনুর যে ফোন কনভারসেশন আছে হাসিনার সাথে, সেগুলো কোর্টে এভিডেন্স আকারে প্রডিউস করা হয়নি, কিন্তু ইউটিউবে অ্যাভেলেবল আছে। এখন সেটার উপর ভিত্তি করে তো আপনি তাকে যাবজ্জীবন অথবা মৃত্যু দিতে পারবেন না, কারণ এটা তো ক্যাঙ্গারু কোর্ট হোক, এটা আমরা কেউ চাই না। আবদুল ইসলাম খান, তরুণ হিসেবে যেই প্রত্যাশায় গণ আন্দোলনে অংশ নিয়েছিলেন সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে, বা সেই প্রত্যাশার মধ্যে বাংলাদেশ কতটা হাঁটছে? প্রত্যাশা অনেকাংশেই সফল হয়েছে। যেখানে একটা ফেসিস্ট ছিল, ফেসিস্টের পতন হওয়ার পরে একটা ইন্টারিম গভর্নমেন্ট আসলো, সেই গভর্নমেন্ট একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার এসেছে, যেখানে রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা শূন্যের কোটায় ছিল। সেই জায়গা থেকে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রের প্রতিটা স্তরে যেভাবে তিনি প্রভাবিত করে যাচ্ছেন, সেই জায়গাতে আমি আশা করি বাংলাদেশ আর কখনো পেছনে ফিরে যাবে না। আর হাসিনার ব্যাপারে আলাপ যখন আসে, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ কখনো এই প্রজন্মের ছেলেমেয়েরা বেঁচে থাকতে কখনোই ফাংশন করতে পারবে না। কারণ যেই প্রজন্মের ছেলেমেয়েদেরকে আপনারা বলেছিলেন এই প্রজন্মের ছেলেমেয়েদের কিছু হবে না,
আমি নিজেও যখন আমার প্রজন্মের প্রতি একটা সময় বিরক্ত ছিলাম, একদিকে বিরোধী দলের পার্টি অফিসে নৃশংসভাবে হামলা হয়, ঠিক অপোজিশনে দাঁড়িয়ে এই দেশের কিছু তরুণ ফুটবল খেলা, ক্রিকেট খেলা দেখে উল্লাস করে। সুতরাং এই মুহূর্তগুলো কিন্তু আমাদের উপর দিয়ে গিয়েছে। ওই তরুণদের হাত ধরেই বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সব থেকে বৃহৎ এবং শক্তিশালী গণ অভ্যুত্থানটা সংঘটিত হয়েছে। তার মানে বাংলাদেশের এই তরুণ সমাজের গণ অভ্যুত্থানের প্রতি মালিকানা তৈরি হয়েছে, এই ভূমির প্রতি যে মালিকানা, আনুষ্ঠানিক মালিকানা তৈরি হয়েছে। সুতরাং এই বাংলাদেশের ছেলেমেয়েরা যদি ঐক্যবদ্ধ থাকে, আমি বিশ্বাস করি বাংলাদেশকে টলানোর ক্ষমতা পৃথিবীর বুকে কোনো শক্তির নেই। আপনি মুজাহিদ, আপনি সংসদে রয়েছেন, এই যে সংস্কার বা মানুষের প্রত্যাশা সংসদ আসলে পূরণ করতে পারছে কিনা? কারণ নেতৃত্ব তো আপনারাই দিচ্ছেন। বাহিরে যদি পূরণ না হয়, সংসদে তো পূরণ, নেতৃত্ব দিচ্ছে মানে সংসদ সদস্যরাই তো 300 আসলে বাংলাদেশকে নেতৃত্ব দেয়। বেসিক্যালি জুলাই যে পিওর যেটা, জুলাই যদি বলি, জুলাইটা কিন্তু দায়, এটা আমাদের সবার, এটা বুঝতে হবে। জুলাই কোনো দলীয় না, এটা একটা দায় সবার। দায় মানে একটা রেসপন্সিবিলিটি আছে। সেই রেসপন্সিবিলিটি কি? বাংলাদেশে জাস্টিস ইনশিওর করা, সিস্টেমগুলোকে, ইনস্টিটিউশনগুলো রিবিল্ডিং করা, রেসপেক্টের কালচার ফিরিয়ে নিয়ে আসা। এই জিনিসগুলো যদি স্টাবলিশ করতে চান, তাহলে গভর্নমেন্টকে সেই অনুযায়ী কাজ করতে হবে। তো সেই জায়গাগুলোতে করতে গেলে যে ফুল কাঠামো, আজকে একটা ক্লাস নিয়েছিলাম আমাদের সম্মানিত আইনমন্ত্রী, একটা সেশনে ছিলাম, উনি আমাদের পার্লামেন্টারি সেশনে এক্সিকিউটিভ বডির কথা বললো, লেজিসলেটিভ, জুডিশিয়ারি। তা বক্তব্যের পরে বললাম যে আচ্ছা আমার বলেন, ফুল জিনিসটা কার হাতে? পুরো যা বুঝাইলেন এক ব্যক্তির হাতেই আছে। হ্যাঁ, মানে প্রাইম মিনিস্টার ইজ অল ইন অল, ইভেন প্রেসিডেন্ট ইজ নাথিং, নো ওয়ান, ইভেন কোনো মন্ত্রী, কোনো সংসদ সদস্য তার মেজরিটির বাইরে যাইতে পারবে? 70 ধারা না, যাইতে পারবে না। জুডিশিয়ারি কে নিয়োগ দেয়? ফুয়াদ ভাই আমার দলের লোক, আমরা এখন হাইকোর্টে নিয়োগ দিলাম 20 জন 25 জনকে, কারণ আমি তো ট্রাস্ট করতে পারতেছি না কাউকে, আমার দলের ছাড়া তো হইতেছে না। তাহলে বিচারক আমার দলে দিলাম, তাহলে সেই বিচারককে আমার বিরুদ্ধে অভিশংসন করবে? দ্য ফুল সিস্টেম ইজ বেসিক্যালি 1%। সো পলিটিক্যাল উইল ঠিক না হইলে যে কীরকম বাংলাদেশ চাই, ইট ইজ ইম্পসিবল। দুর্নীতি কেন? আর বাংলাদেশে তো দুর্নীতির সব দিক দিয়ে খুবই খারাপ অবস্থা, জানেন তো। জুডিশিয়ারি ইজ ওয়ান অফ দ্য টপ। আপনি কোন সেক্টরটা না, যদি করাপশন হয়, মোরাল করাপশন তো আছেই, মিথ্যা কথা তো বলি, আমরা খারাপ কাছে বলি, মানে আসলে কোন জায়গায় গভর্নমেন্ট আছে? আসলে আমরা দুর্নীতি এত লেভেলের মানে করছি, এখন এক্সিস্টিং রানিং আছে দুর্নীতি, তা দুর্নীতি চলে, সুশাসন নাই। তাহলে প্রত্যাশাটা পূরণ হবে কিভাবে? প্রত্যাশা পূরণ হওয়ার জন্য হচ্ছে ন্যাশনালটাকে, মানে আমাদের সবাইকে বিয়ন্ড পার্টিসানের উপরে যাইতে হবে। একটা মডেল, যেমন কি বলছিল অনেকে বলছিল লুক ইস্ট পলিসি, মানে আমাদেরকে ইস্টার্ন যে কান্ট্রিগুলো আমাদের সমমানে, দেন সাউথ ইস্ট এশিয়া যে কান্ট্রিগুলো আছে, তারা কিভাবে চেঞ্জ হলো। আমাদের মতো দুর্নীতিগ্রস্ত ইন্দোনেশিয়া ছিল, মুসলিম ভ্যালুজও আছে, তারা কিভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে একটা জায়গায় চলে গেল, ইকোনমিক্যালি, বিজনেসে, পলিটিশিয়ানে। ওই প্র্যাকটিসগুলো আমাদের ভিতর আস্তে আস্তে আনতে হবে। তো সবার আমার কাছে মনে হয় লিডারশিপ, পলিটিক্যাল উইজ খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের ভিতরে যত যাই হোক ন্যাশনাল ইউনিটি একটা লেভেলে থাকতে হবে। মারামারি কাটাকাটি করে আমরা দেশ চেঞ্জ করতে পারবো না। আলোচনা 5ই আগস্টের পরে যে পরিবর্তনের কথা ছিল, সেই পরিবর্তনের জায়গায় আমরা আসলে দেখছি যেই লাউ সেই কুদ, অর্থাৎ ছাত্র রাজনীতির বিষয়টিতে আসলে কোনো পরিবর্তন আসেনি। ক্যাম্পাসগুলোতে আবার ছাত্র দল এবং ছাত্র শিবিরের সংঘর্ষ আমরা দেখছি, এবং ঠিক চূড়ান্ত ক্ষণে যেটি আমরা আসলে এটি আসলে উৎসব মুখর হওয়ার কথা, সেই জায়গায় আমরা দেখছি এখন এক ধরনের সংঘর্ষই। সেই জায়গায় আসলে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে বলে আপনার মনে হয় কিনা? তো আমার জন্য বলা খুব ডিফিকাল্ট, কারণ আমি তো বহু বছর আগের মানে ছাত্র রাজনীতি করা মানুষ, 80s দশক, সময়টা কম না অনেক, তাই না? এর মধ্যে নিঃসন্দেহে অনেক কিছু গুণগত পরিবর্তন হওয়া উচিত ছিল, হওয়ার কথা ছিল। এবং আমি খুব মুগ্ধ হয়ে আমি একজন পাশ্চাত্য একটি দেশের একজন মানুষের ভীষণ ভক্ত, ভদ্রলোকের নাম বার্নি স্যান্ডার্স, তিনি আমেরিকার সিনেটর। তার ভীষণ গুণমুগ্ধ এবং তার বক্তব্য ভীষণভাবে মনোযোগ দিয়ে শুনি। এবং আমি যখন দেখি এই যে বৃদ্ধ মানুষটি এখনো সিনেটর, কুজো হয়ে গেছেন, এবং তিনি যখন স্টেজে ওঠেন, তরুণরা যুবকরাই তাকে ধরে নিয়ে স্টেজে ওঠান, এবং তিনি যে কথাগুলো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজে যে কথাগুলো বলেন, তরুণদের আকাঙ্ক্ষার কথা বলেন, যুবকদের আকাঙ্ক্ষার কথা বলেন, এবং ওনার ফলোয়ার্সরা, ওনার অনুষ্ঠানের অডিয়েন্সের শ্রোতারা মূলত তরুণ এবং যুবকরাই, এবং ওনার প্রতিটি বক্তব্যে তারা যেভাবে সোল্লাসে চিৎকার করে, আনবিলিভেবল। অর্থাৎ একজন 90 বা 90 ঊর্ধ্ব একজন মানুষ যখন তরুণ এবং যুব সমাজের চোখের ভাষা বোঝেন, এবং তিনি যখন সেই ভাষায় কথা বলেন, সমাজটা, রাষ্ট্রটাকে, ঠিক রাজনীতিটাকে সেইভাবে মোল্ড করতে চান, পরিবর্তন করতে চান, পরিবর্তনের আকাঙ্ক্ষাকে আবার রিটারেট করে, পুনর্ব্যক্ত করেন, স্বাভাবিকভাবে তরুণরা, যুবকরা তার কথাটাকে ধারণ করে। আবার অন দ্য আদার হ্যান্ড ওই 25-30 বছর বা এই ধরনের যুবক শ্রেণীর লোকেরা, তারা এমন কথাবার্তা অনেক জায়গায় বলেন
ঠিক পুরনো রাজনীতি, পুরনো বন্দোবস্ত, পুরনো সংস্কৃতি, ওই লুটপাট, ওই মারামারি, হানাহানি, ওই আপনার কি বলে মানে এই দখলদারিত্বের রাজনীতি। ইসরায়েলকে অনেকেই সমর্থন করেন, তাই না? আগ্রাসনকে সমর্থন করেন। সমাজের পরিবর্তনের দিকে তাদের কোনো ইয়ে নাই, শুধুমাত্র এটা পেলাম ওটা পেলাম ভাগ বাটোয়ারা পাওয়াতে তাতেই তারা সন্তুষ্ট থাকেন। সমাজটা যে মিনওয়াইল সারা পৃথিবীব্যাপী বদলে যাচ্ছে, এটা কিন্তু আমাদের অনেকের বোধের বাইরে। এই যে বাংলাদেশে 2 বছর আগে আজকে 4 জুলাই, তাই না? আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আজকে। হ্যাঁ, তো মার্কিন জনগণের স্বাধীনতা দিবসে তাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন। আচ্ছা, তো আমি যে আজকে আমার জন্য একটা গুরুত্বপূর্ণ দিনও। আজকে এই দিনে আমার পার্টির প্রধান জনাব তারেক রহমান তিনি আমাকে নির্দেশ দিলেন দুপুরবেলা, মানে কি 2024-এর 2024-এ পার্টি অফিস, আমাদের বিএনপি অফিস তখন অবরুদ্ধ ছিল, তালা মেরে দিয়ে পুলিশ চাবি নিয়ে চলে গিয়েছে। আমাদের নেতৃবৃন্দ প্রায় সবাই কারাগারে, প্রায় অনেক আত্মগোপনে। তো পার্টির সংকটকালীন ক্রান্তিকালীন সময়ে ওই ভাঙা কুলোর মতো আমি সবসময় কাজে লাগি না। তো যতবারই ক্রাইসিস হয়, যতবারই সংকট হয়, মানে আমি কখনই মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন হই না, বিকজ আমার বুক ভরা সাহস। বয়স আমি ষাটোর্ধ্ব মানুষ, কিন্তু সাহসের কমতি আমার একেবারেই ব্যাপার স্যাপার নাই। ওটা আমার অনেক তরুণ যুবকদের চেয়ে বেশি আমি স্বপ্ন দেখা মানুষ, পরিবর্তনকামী মানুষ। এবং আমি এখনো ভীষণভাবে মনে করি বাংলাদেশটা নিঃসন্দেহে তার জায়গা মতো চলে আসবে, এটা আসতে হবে, এর কোনো অল্টারনেটিভ নাই, নাহলে আমরা সবাই নিশ্চিহ্ন হয়ে যাব। আচ্ছা, তো পার্টি অফিস আমরা খুললাম, তালা ভাঙাটাও যে অনেক কঠিন ব্যাপার, মানে মানে আমারও তো একটা শরীর, আমার তো আর এখন তো 30 বছর বয়স না। যাক, অনেকক্ষণ সময় লেগে তালা ভাঙলাম, অফিস করলাম, ওই দিন প্রেস কনফারেন্স করলাম, দলের যা বক্তব্য সেগুলো দিলাম। 5 তারিখে তো হাসিনার পতন ঘটবে এবং সবাইকেই মানে পার্টির চেয়ারম্যানের নির্দেশ, তারেক রহমানের নির্দেশে যা যা মানে আহ্বান জানানো সবই বললাম। ফলে ব্যক্তিগত জীবনে আমি 4 জুলাইয়ের একটা অংশীদার এই পরিবর্তনের, নিঃসন্দেহে। তো আপনি যেটা বলছিলেন যে নিঃসন্দেহে একটা মানে ফ্যাসিস্ট, একটা মাফিয়া সরকারকে আমরা বিতাড়িত করেছি, নিঃসন্দেহে। বিষয়টা হয়তো কোটা থেকেই শুরু, ছোট অনেক সময় তো একেবারেই ওই আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমার একসময় খুব শখ ছিল 21শে ফেব্রুয়ারির মানে সংকলনগুলো কালেক্ট করা। 60-এর দশকের সংকলন, আমি একটু বলে দিই, সংকলনগুলো কালেক্ট করা। আবু জাফর ওবায়দুল্লাহ পরবর্তী সচিব হয়েছিলেন, কবিও। তিনি যখন ছাত্র ছিলেন তিনি একটা কবিতা লিখেছিলেন ওখানে, এবং ওনার যে কবিতাটা, ওই যে সংকলনটা ছাপা হয়েছিল সেটার নাম ছিল সে আগুন ছড়িয়ে গেল সবখানে। সে আগুন ছড়িয়ে গেল সবখানে। তো 24শে জুলাই 36 দিন, শুরুটা কোটা হোক আর যাই দিয়ে হোক না কেন, আগুনটা তো ছড়িয়ে গেছিল। ফাইনালি মাফিয়া সরকারকে বিদায় নিতে হয়েছে, পালাতে হয়েছে। এটা সরকারের পতন না, আমি বলবো সরকারের পতন নির্বাচনের মধ্য দিয়ে পতন হয়, আন্দোলনের মধ্যেও সরকার পতন হয়, কিন্তু একেবারে একটা সেই পতনে সরকার প্রধান পালায় না, সরকারের 14 গোষ্ঠী পালায় না, সংসদ সদস্য, মন্ত্রী সব এবং মসজিদের ইমাম সব পালিয়েছেন। এটা শুধুমাত্র ফল অফ এ গভর্নমেন্ট। আমি সোজা কথা, এটা শুধু একটা সরকারের পতন না, একটা সরকারকে তার 14 গোষ্ঠী সহ পালাতে হয়েছে। এমন একটি ঘটনা, এমন একটি মুহূর্ত তৈরি করেছিল আমাদের দেশের জনগণ, ছাত্র, যুবক, তরুণ, নারী, পুরুষ, সবাই এটার অংশীদার। আমি তাদের সবাইকে আজকের এই দিনে আবারও তাদেরকে স্যালিউট করি। যারা চোখ হারিয়েছেন তাদের জন্য সমব্যথী, যারা পরিবার হারিয়েছেন তাদের প্রতি সমব্যথী, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তো কৃতজ্ঞতার কোনো শেষ নেই, এবং তাদের কথা আমরা সারা জীবন মনে রাখবো এবং তাদের স্বপ্নকে আমরা জাগিয়ে রাখবো। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আসলে আজকে 35 জুলাইয়ের আলোচনা হওয়ার কথা ছিল, সে জায়গায় আমি আবার একটু 2 দলের যে সংঘর্ষ সেটি নিয়ে একটু আলোচনা করি।